ওকে, আমরা পরবর্তী ক্রিয়াপদে চলে আসছি, পরবর্তী শ্রেণী বিভাগ। তাহলে এখানে বলা হচ্ছে কর্মপদের ভিত্তিতে। ওকে, তাহলে কর্মপদের ভিত্তিতে উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া হচ্ছে 3 প্রকার। আচ্ছা, কর্মপদ, কর্মপদ, আমরা এই কর্মপদ বলতে আসলে কি বুঝি? একটা বিষয় বলে দিই, বাংলা ব্যাকরণ যখন করতে হবে বা বাংলা ব্যাকরণ যখন করা হয়, তখন বাংলা ব্যাকরণে কর্ম সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। অর্থাৎ এই কর্ম, কর্ম মানে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা ক্রিয়া মনে করব না। আমি আগে বলেছিলাম শুরুতে, ক্রিয়াকে আমরা কি বলছি, এখানে একটু দুইটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই। ক্রিয়া হচ্ছে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ভার্ব, আর কর্মকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অবজেক্ট। এই দুইটা জিনিস যদি মনে থাকে, তাহলে আমার ক্রিয়া আর কর্মপদ এই দুইটা জিনিস ঘোলাবে না। অনেকেই আমরা এমন ভুক্তভোগী দেখেছি বা এমন সমস্যার সম্মুখীন হয়েছে যে ক্রিয়ার ভিত্তিতে কর্ম, যখন কর্মপদের ভিত্তিতে ক্রিয়াকে শ্রেণীবিভাগ করছি, তখন অনেকেই ক্রিয়াকে কর্মপদ ভেবে বসে আছে যে ক্রিয়া যা কর্ম তাই, এরকম ভাবা যাবে না। ওকে, তাহলে মনে রাখতে হবে ক্রিয়া হচ্ছে ভার্ব আর কর্ম হচ্ছে অবজেক্ট, এটা মনে রাখলাম। তাহলে বাক্যে অবজেক্ট থাকা না থাকার উপরে ভিত্তি করে আমাদের এই ক্রিয়াকে ভাগ করা হয়েছে 3 ভাগে। এখন বলতে পারো যে স্যার, তাহলে আমরা কর্মপদ পাবো কি করে বা অবজেক্টটা পাবো কি করে? খুব সহজ, একদম সহজ। কি করতে হবে? ক্রিয়ার কাছে প্রশ্ন করতে হবে কি এবং কাকে। এই দুইটা প্রশ্ন মনে রাখবো। ক্রিয়ার কাছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, এই দুইটা প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের অবজেক্ট বা কর্মপদ। এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রেও সেম। ইংরেজির ক্ষেত্রে আমরা প্রশ্ন করি হচ্ছে হোয়াট আর হুম, এই দুইটা প্রশ্ন করে থাকি। তাহলে যে কোনো সেন্টেন্সের বা বাক্যের যদি আমাদের অবজেক্ট বের করতে হয়, তাহলে প্রশ্ন করতে হবে এইটা। এখন কোন প্রশ্ন কাকে করব? মনে রাখতে হবে, যদি বাক্যের মধ্যে বস্তু থাকে অবজেক্ট বা কর্ম, তখন তাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? বস্তুকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? তাহলে বস্তুবাচক কর্মপদ যেটা থাকে, এইটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ম। কি কর্ম বলে থাকি? মুখ্য কর্ম। আর কাকে দিয়ে প্রশ্ন করলে মনে রাখতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করা হয়? ব্যক্তিকে, ব্যক্তি। আচ্ছা, তাহলে এই ব্যক্তি হচ্ছে আমাদের গৌণ কর্ম। কি কর্ম? গৌণ কর্ম। মনে রাখলাম, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। বিষয়টা বোঝা গেল? আবার একটু বলি, কর্মপদ কিভাবে পাবো? বাক্যের ক্রিয়ার কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্মপদ। এখন কর্মপদ বের করতে গেলে কি কি প্রশ্ন করতে হবে? কর্মপদ বের করতে গেলে প্রশ্ন করতে হবে কি আর কাকে। কি প্রশ্নটা কাকে করব? কি প্রশ্নটা করব হচ্ছে বস্তু থাকলে সেই বস্তুকে, আর কাকে প্রশ্নটা কখন করব? যদি ব্যক্তি থাকে ব্যক্তিকে। তাহলে ব্যক্তিবাচক যে কর্মপদ সেটাকে বলছি আমরা গৌণ কর্ম, আর বস্তুবাচক যে কর্মপদ সেটাকে আমরা কি বলছি? মুখ্য কর্ম। তাহলে আশা করি ক্রিয়া এবং কর্মের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। এখন এর উপরে ভিত্তি করে আমরা এটাকে শ্রেণীবিভাগ করছি 3 ভাগে। অর্থাৎ বাক্যের মধ্যে যদি কর্মপদ থাকে তাহলে সকর্মক, বাক্যের মধ্যে যদি কর্মপদ না থাকে তাহলে অকর্মক। আর এই দুইটা প্রশ্ন করে যদি দুইটাই উত্তর পাই, মানে ব্যক্তি বস্তু দুটোই থাকে, তখন আমরা তাকে কি বলবো? দ্বিকর্মক ক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা একটা উদাহরণে আসি। আচ্ছা, প্রথমত যদি এটা সবার উঠানো হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী অংশে আসি। যেমন আমরা বলছি এখানে, যে ক্রিয়ার কর্মপদ থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে, সংজ্ঞাটা আমরা একটু পড়ে নিলাম। ওকে, এখন আমি এখানে উদাহরণের সাহায্যে একটু বিষয়টা বুঝাই। যে এখানে আছে নীলা বই পড়ে, তাহলে নীলা বই পড়ে। এখন আমাদের বলা হলো যে সকর্মক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি? তাহলে সকর্মক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি এটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে ক্রিয়াপদের কাছে আগে প্রশ্ন করি। এইটা হচ্ছে ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদের কাছে প্রশ্ন করব যে নীলা, যেহেতু এটা বই, বই একটা বস্তু, তাই বস্তুকে আমি প্রশ্ন করব কি দিয়ে? কি দিয়ে। ওকে, কি। তাহলে ক্রিয়ার কাছে প্রশ্ন করলাম যে নীলা কি পড়ে? নীলা কি পড়ে? তাহলে উত্তর কি আসে? বই। তাহলে এই পরে ক্রিয়াপদের কাছে প্রশ্ন করছি, করে উত্তর পেয়েছি। যেহেতু উত্তর পেয়েছি, এই পরে ক্রিয়াপদটিকে আমরা বলছি সকর্মক ক্রিয়া। তাহলে এখানে সকর্মক ক্রিয়া কোনটি হবে? সকর্মক ক্রিয়া কোনটি হবে? সকর্মক ক্রিয়া হবে পরে। কেন? কারণ পরে
এই ক্রিয়াপদের কাছে আমরা প্রশ্ন করছি যে নীলা কি পড়ে, উত্তর আসছে বই পড়ে। তাহলে যেহেতু এই ক্রিয়ার কাছে প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি, সুতরাং পরে হচ্ছে সকর্মক ক্রিয়া। এই একই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে, অর্থাৎ ধরো এখান থেকে দেওয়া হলো যে সে ফুল তোলে। এখন প্রশ্ন হতে পারে ক্রিয়াপদ কোনটি, তোলে। তাহলে তোলার কাছে প্রশ্ন করলাম যে সে কি তোলে, তাহলে উত্তর কি আসে, ফুল। তাহলে এই ক্রিয়াপদের একটা কর্মপদ আমরা পাচ্ছি। ওকে, তাহলে এরকম ক্রিয়াপদের কাছে কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তরটা পাচ্ছি, যেহেতু ফুল এখানে বস্তু। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী ক্রিয়াপদে আসি, সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে অকর্মক, স মানে আছে, অকর্মক মানে নাই। স মানে আছে, অ মানে নাই। তাহলে কি নাই, ক্রিয়াপদের মানে ক্রিয়ার কর্মপদ থাকবে না, মানে প্রশ্ন যেটা দিয়েই করি না কেন উত্তর পাবো না। তাহলে উত্তর যদি আমরা না পাই তখন আমরা তাকে কি বলছি, অকর্মক ক্রিয়া। তাহলে বিষয়টা কেমন হলো একটু খেয়াল করি। যেহেতু এখানে বলা হচ্ছে কর্মপদ থাকবে না, তাহলে কর্মপদ না থাকলে আমি এইখানে বাক্যটার দিকে একটু খেয়াল রাখি, নীলা নাচে। ওকে, তাহলে নাচে বলছি, এখন নাচে হচ্ছে এখানে ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদ। ওকে, তাহলে এই ক্রিয়াপদের কাছে এবার আমি প্রশ্ন করব যে নীলা কি নাচে, উত্তর আসে না। নীলা কাকে নাচে, উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, এই ক্রিয়াপদের কাছে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং এই নাচেকে আমরা বলছি হচ্ছে অকর্মক ক্রিয়া। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার প্রশ্ন কি এই দুইটাই ফিক্স নাকি অন্য কোনো প্রশ্ন করা যাবে, যেমন এখানে কে নাচে, তাহলে উত্তর আসতো নীলা নাচে। হ্যাঁ, প্রশ্ন একদম ফিক্সড, দুইটা প্রশ্নই করতে হবে, কি এবং কাকে। এর বাইরে অন্য কোনো প্রশ্ন করা যাবে না। বিষয়টা বোঝা গেল? অন্য কোনো প্রশ্ন করা যাবে না, কি প্রশ্ন করতে হবে, কি আর কাকে। ওকে, আচ্ছা, তো আমরা কে দিয়ে প্রশ্নটা করতে পারবো না, কারণ ওটা আমাদের রুলের বাইরে। তাহলে আমরা এখন তখন প্রশ্ন করছি যে নীলা কি নাচে, উত্তর আসে না। নীলা কাকে নাচে, উত্তর আসে না। তাহলে এই যে ক্রিয়াপদটি আছে, এই ক্রিয়ার কোনো কর্মপদ নাই। যেহেতু নাই, তাই এই ক্রিয়াপদকে আমরা বলছি হচ্ছে অকর্মক ক্রিয়া। কেমন, যদি এরকম হয়, রহিম খায়, জাস্ট এইটুকু লিখলাম, রহিম খায়, এটা একটা বাক্য হয়ে গেল। তাহলে এখানে খায় ক্রিয়াপদ। এখন প্রশ্ন করলাম রহিম কি খায়, উত্তর আসে না। রহিম কাকে খায়, উত্তর আসে। এখন এই একই বাক্য যদি আমি এখানে লিখতাম যে রহিম ভাত খায়, তাহলে এবার খায় ক্রিয়াপদের কাছে প্রশ্ন করি, রহিম কি খায়, তাহলে একবারে প্রথমবারে উত্তর আসে ভাত। ভাত একটা বস্তু। এখন যদি রহিম কাকে খায়, এ প্রশ্ন উত্তর আসে না, কারণ ওখানে ব্যক্তি নাই। তাহলে রহিম কি খায়, ভাত খায়। তাহলে এই খায় কিন্তু তখন আবার কি হচ্ছে, সকর্মক ক্রিয়া। কি হচ্ছে, সকর্মক ক্রিয়া। কিন্তু যখন আমরা অবজেক্টটা উঠাই দিচ্ছি, শুধু ক্রিয়াপদের কাছে প্রশ্ন করছি যে রহিম কি খায়, উত্তর আসে না। রহিম কাকে খায়, উত্তর আসে না। সুতরাং রহিম হচ্ছে এখানে অকর্মক ক্রিয়া। তাহলে সকর্মক অকর্মক বোঝা গেল। বাক্যে কর্মপদ থাকলে সকর্মক, না থাকলে অকর্মক। এইবার আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে গৌণ কি। সবসময় মনে রাখতে হবে ব্যক্তিবাচক যে কর্মপদটি থাকে, ব্যক্তিবাচক কর্মপদটি হচ্ছে আমাদের গৌণ কর্ম। আচ্ছা, মুখ্য মানে হচ্ছে প্রধান, আর গৌণ মানে হচ্ছে অপ্রধান। এটা একটু মনে রাখলাম, আশা করি বোঝা যাবে। বাক্যের মধ্যে যদি অবজেক্ট বা কর্ম ব্যক্তিবাচক হয়, তাহলে সে হচ্ছে অপ্রধান কর্ম। আর যদি বস্তু হয়, তাহলে বস্তুটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম বা প্রধান কর্ম। আশা করি উত্তর পেয়েছে মাহফুজা ইসলাম। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে হবে, ঠিক আছে? আমি আশা করি সবাই প্রশ্ন করবে। আচ্ছা, এখন আসি আমরা দ্বিকর্মক ক্রিয়া। তাহলে দ্বিকর্মক ক্রিয়াটা কি বলছি, মনে রাখতে হবে যে দুইটা প্রশ্ন আমরা রেখেছিলাম, সেই দুইটা প্রশ্ন কি কি রেখেছিলাম, একটা হচ্ছে কি আর একটা কাকে। অর্থাৎ কি বস্তুবাচক, অর্থাৎ মুখ্য কর্ম। আবার একটু ব্যাখ্যা করি, মুখ্য কর্ম। কাকে ব্যক্তিবাচক, যাকে আমরা বলছি কি গৌণ কর্ম। মুখ্য কর্ম আর গৌণ কর্ম।
ওকে, তাহলে মুখ্য কর্ম আর গৌণ কর্ম। এই দুইটা প্রশ্ন করে আমরা যদি দুটো উত্তর পাই বাক্যের মধ্যে, দুইটা প্রশ্ন করে যদি দুইটাই উত্তর পাই, তখন আমরা তাকে বলছি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে কি বলছে, যে ক্রিয়া দুটি কর্মপদ থাকে, মনে রাখতে হবে দুটি কর্মপদ থাকে, তাহলে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলা হয়। তোমাকে কিন্তু পরীক্ষা বের করতেই বলবে এইভাবে যে দ্বিকর্মক ক্রিয়া নিচের কোনটি, বা অকর্মক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি, সকর্মক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি, এভাবে। সুতরাং ঘাবড়ানোর কোনো কিছু নাই যে স্যার আমি যদি দ্বিকর্মক ক্রিয়ার একটা উদাহরণকে সকর্মক বলি তাহলে কি কোনো সমস্যা হবে, এরকম কোনো প্রশ্ন আসবে না। আসলে কিভাবে আসবে, আসবে হচ্ছে তোমার দ্বিকর্মক ক্রিয়া, মানে নাম ধরে ধরে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা একটা দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দেখি। যেমন এখানে বলা আছে যে বিষয়টা হচ্ছে এখানে নীলা আমাকে চিঠি দিল। আচ্ছা, এখানে ক্রিয়াপদটার দিকে একটু খেয়াল রাখি, দিল। তাহলে দিল হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ। ওকে, ক্রিয়াপদ, দিল এই বাক্যের ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা কি ছিল, কি দিয়ে। তাহলে নীলা আমাকে কি দিল, তাহলে প্রথম প্রশ্নটা আমি একে করলাম, এই হচ্ছে চিঠি, যেহেতু চিঠি বস্তু, তাহলে আমি প্রশ্নটা করছি কি দিয়ে, এখানে পেয়ে গেছি বস্তু। তাহলে এই বস্তুবাচক যে কর্মপদ, এটাকে আমরা বলছি মুখ্য কর্ম, মানে প্রধান। তাহলে নীলা আমাকে কি দিল, প্রশ্ন করে কিন্তু উত্তর পেয়ে গেছে। ওই একটাই ক্রিয়াপদ দিল, দিলকে প্রশ্ন করলাম, প্রথম কর্মটা আমরা পেয়ে গেছি। প্রথম কর্মটা কি, চিঠি। দ্বিতীয় প্রশ্ন করব, নীলা কাকে চিঠি দিল, তাহলে উত্তরটা কি আসতেছে, আমাকে। তাহলে আমাকে কি, আমার হচ্ছে ব্যক্তি, তাহলে ব্যক্তিকে আমি প্রশ্ন করলাম কি দিয়ে, কাকে দিয়ে। ওকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, ব্যক্তি। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, বস্তু। তাহলে এই একটা ক্রিয়াপদ বাক্যের মধ্যে যার দুটি কর্মপদ আছে, অর্থাৎ আমার যে দুটি প্রশ্ন ছিল কি আর কাকে, এই দুইটা প্রশ্ন করে দুটোই উত্তর পেয়েছে। সুতরাং এই যে দিল ক্রিয়াপদটি আছে, একে আমরা বলছি দ্বিকর্মক ক্রিয়া। কোন ক্রিয়া বলছে, দ্বিকর্মক ক্রিয়া। এরকম করে প্রত্যেকটা বাক্যে আমরা খেয়াল রাখবো। যেমন সে, আমাকে বাদ দিয়ে দিই, একটু উন্নতা নিয়ে আসি। সে, এখানে বলছি যে সে নীলাকে বই দিল। ওকে, সে নীলাকে বই দিল। এখন এখানে ক্রিয়াপদ কোনটি, দিল, দিল। তাহলে এবার প্রশ্ন করলাম সে কাকে বই দিল, তাহলে কাকে বই দিছে, কাকে, নীলাকে। তাহলে নীলা হচ্ছে এখানে আমাদের ব্যক্তিবাচক যে কর্মপদ সেটি, অর্থাৎ গৌণ কর্ম। এবার সে নীলাকে কি দিল, তাহলে আমরা প্রশ্নটার উত্তরটা কি পাচ্ছি, কি দিল, তাহলে বই দিল। তাহলে এরকম করে যদি একটা ক্রিয়ার কাছে প্রশ্ন করে দুটি উত্তর পাওয়া যায়, তাহলে মনে রাখতে হবে এটা দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, তাহলে আবার একটু ক্লিয়ার করি। বাক্যের মধ্যে একটা কর্মপদ থাকলে, মানে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা সকর্মক। প্রশ্ন করে যদি উত্তর না পাই, তাহলে অকর্মক। আর যদি দুটি প্রশ্ন করে দুটোই উত্তরই পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলছি, তখন আমরা বলছি দ্বিকর্মক ক্রিয়া। আমরা